আপনারা শুনছেন কাউন্টলেস টেলস, গল্প যেখানে অল্প নয়। আয়নার দিকে এক দৃষ্টে চেয়ে রয়েছে বিলু। কালকে তো এতক্ষণ অপেক্ষা করতে হয়নি। গতকাল কি তাহলে কিছু ভুল করেছে সে? না, কিছুতেই কিছু ভেবে পেল না বিলু। তবে কি ওর কোনো কথায় কষ্ট পেয়েছে? না না, সৃজা তো ওকে বোঝে। সৃজার সাথে গত 3 দিনের আলাপ বিলুর। এই 3 দিনে একটি বারের জন্য ওর মনে হয়নি যে সৃজা ওর উপর অভিমান করতে পারে বলে। তাই সৃজার না আসার কারণটা কিছুতেই উদ্ঘাটন করতে পারে না বিলু। গত 4 দিন হলো বিলু তার নিজের মামার বাড়িতে এসেছে বারুইপুরে। এখানে ওর দাদুর সময়ের একটা পেল্লায় বাগান বাড়ি রয়েছে। সুযোগ পেলে প্রায়ই এখানে চলে আসে বিলু। এখানে ওর বন্ধুও রয়েছে অনেক। ওদের সঙ্গে খেলে ধুলে মাছ ধরে খুব আনন্দে সময় কেটে যায় ওর। আর মামার বাড়ি যখন মাকে রাজি করাতেও খুব একটা সমস্যা হয় না। এখন অনলাইন ক্লাস চলছে বিলুর, তাই স্কুলে যাওয়ারও বালাই নেই। কদিন আগেই ওর মিড টার্ম শেষ হয়েছে। এই করোনার দৌলতে এই একটা ভালো কাজ হয়েছে, ওকে একটা অ্যান্ড্রয়েড ফোন কিনে দিয়েছে ওর মামা। আর সেটা সঙ্গে থাকলে এখন পড়াশুনো নিয়েও নো চিন্তা। মামার এই 3 তলা বাগান বাড়িটার দুপাশে 2টো পুকুর। একটাকে ডোবা বলা যায়, আরেকটা বেশ বড়। আর সেই বড় পুকুরটায় রয়েছে প্রচুর মাছ। বিশাল বড় একটা লোহার কারুকার্য করা গেট পেরিয়ে অনেকটা জায়গা জুড়ে বাগান। হরেক রকম গোলাপ, গাঁদা, ডালিয়া থেকে শুরু করে বিরল প্রজাতির কিছু বোগেনভেলিয়া ও আরও কত কি। যদিও এই বাড়িটার চারিদিকে কাছাকাছি অন্য কোনো বাড়ি নেই। বেশ কিছুটা এগোলে মামার বাল্যবন্ধু রোহিত সেনের বাড়ি। মামার বাড়ির একতলায় একটি বৈঠকখানা, খাবার ঘর, দাদু দিদা ও মামা মামির শোবার ঘর। একতলায় আরও 2টো বড় বড় ঘর আছে, সেগুলো গেস্ট রুম। 2 তলায় মোট 4টে ঘর ও 3 তলায় মামার ল্যাবরেটরি। 2 তলায় একটা ঘর আগে বিলুর মায়ের ছিল, এখন বিলুরা এলে ওই ঘরেই থাকে। এবার আসা যাক 2 তলার বাকি 2টো ঘরের কথায়। একটা ঘরকে লাইব্রেরি বলা যায়, প্রচুর বই আর পড়ার জন্য একটা টেবিল চেয়ার। বাকি যে একেবারে শেষ প্রান্তের ঘরটা, ওটা সবসময় তালা বন্ধ থাকে। ছোটবেলায় একবার মামাকে জিজ্ঞেস করেছিল বিলু, ও মামাই, বলো না ওই ঘরটায় কি আছে, সবসময় বন্ধ থাকে কেন? মামাও কোনো রকম ভনিতা ছাড়াই বলেছিল, আমাদেরই বাড়িতে অনেকগুলো ঘর তো, ওটা বাড়তি, তাই কখনো খোলা হয় না, দরকার হলে খোলা হবে। এরপর আর কোনো প্রশ্ন জাগেনি ওর মনে। তবে এইবার এসে বিলুর যেন একটু বেশি ভালো লাগছে। তার অবশ্য বেশ কয়েকটা কারণ রয়েছে। এক, সবে ক্লাস 11-এ উঠেছে সে, তাই নিজেকে এবার বেশ বড় বড় মনে হচ্ছে। দ্বিতীয়ত, মাকে ছেড়ে এই প্রথম একা মামার বাড়ি আসা, তাই নিয়ম শৃঙ্খলা একটু হলেও কম। আর প্রধান কারণ হল সৃজা। গত পরশু দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ করে বিলু উপরের ঘরে একা এসেছিল। ঠিক সেই সময় হঠাৎ ওর মনে হলো পাশের ঘর থেকে গুনগুন সুরে কেউ গান করছে। প্রথমে ভাবল বোধহয় মামি লাইব্রেরি পরিষ্কার করতে করতে গুনগুন করছে, কিন্তু পরক্ষণেই মনে পড়ল মামি তো ওকে খেতে দিয়েই নিজের বাপের বাড়ি গেছে, ওর বাবা তো অসুস্থ। এটা মনে পড়তেই সে উঠে ঘরের বাইরে বেরিয়ে এল। লাইব্রেরিতে একবার উঁকি দিল, কিন্তু লাইব্রেরি তো ফাঁকা। তাহলে গানের আওয়াজটা আসছে কোথা থেকে? খুব ভালো করে আওয়াজটার উৎস লক্ষ্য করে সে বুঝল গানের সুরটা সম্ভবত একেবারে শেষের ঘরটা থেকেই আসছে। বিলু এগিয়ে গেল ঘরটার দিকে। ওই ঘরের দরজায় কান পেতে সে এবার নিশ্চিত হল। আশ্চর্য, ভেতর থেকে আবার গান গাইছে কে? কোনো টিভি বা রেডিও আছে নাকি? অনেকদিন বন্ধ থেকে হঠাৎ হয়তো আওয়াজ আসছে সেটা থেকে, কিন্তু সেটা এত বছর পর হঠাৎ আজ কেন শব্দ করবে এরকম? সুরটা তখনও বন্ধ হয়নি।
একটা মিলি আওয়াজ গুনগুন করে চলেছে সেটা তখনও। কোনো পুরনো বাংলা গান, চেনা চেনা লাগছে কিন্তু কিছুতেই মনে পড়ছে না তার। না, এবারে দেখতেই হচ্ছে ব্যাপারটা। চাবি জোগাড় করাটা কোনো বড় ব্যাপার ছিল না, সেগুলো নিচে বৈঠকখানার আলমারির ড্রয়ারেই থাকে। চুপি চুপি গিয়ে সেটা নিয়ে এলো বিলু। তারপর খানিকটা মন্ত্রমুগ্ধের মতোই প্রত্যেকটা চাবি তালায় লাগিয়ে লাগিয়ে দেখতে থাকলো। অবশেষে 13 নম্বর চাবি ঘুরিয়ে খুলল ঘরটা। নিছকই একটা শোবার ঘর। একটা মানধাতা আমলের পুরনো অথচ সুন্দর কারুকার্য করা খাট চোখে পড়ল তার। এছাড়া দেখল সাদা কাপড় চাপা দেওয়া একটা বিশাল আসবাব রয়েছে এই ঘরে, ড্রেসিং টেবিল। এক টান দিয়ে সাদা ধবধবে কাপড়টা সরিয়ে ফেলল সে। একটা আসবাবই বটে, তবে তার বেশিরভাগ জায়গা জুড়েই রয়েছে একটা আয়তকার আয়না। এত বড় আয়না কখনো দেখেনি বিলু। আয়নার আয়তনের থেকেও যেটা ওর বেশি নজর কাটছে সেটা হলো ওটার ফ্রেমটা। কি অপূর্ব সেই নকশা, কি নিখুঁত হাতের কাজ। কিন্তু আশ্চর্যের বিষয় হলো এতদিন বন্ধ থাকার পরও ড্রেসিং টেবিলটায় কোথাও কোনো ধুলো জমে নেই। আয়নাটার দিকে এবার ভালোভাবে চোখ পড়তেই সঙ্গে সঙ্গেই বুকটা যেন ভয়ে কেঁপে উঠল বিলুর। কে ওটা? আশ্চর্য চোখে সে দেখল আয়নাটায় ফুটে উঠছে অপূর্ব একজন সুন্দরী মেয়ের প্রতিচ্ছবি। কি সুন্দর! ক্ষণিকের ভয়ের অনুভূতি যেন বদলে গিয়ে ধীরে ধীরে অজানা এক ভালো লাগায় মনটা ভরে উঠল ওর। যেন একটা অজানা আবেশ আচ্ছন্ন করে ফেলল বিলুকে। প্রতিচ্ছবিটার সত্যতা যাচাই করতেই ভুলে গেল সে। মেয়েটা আয়নার একটা ধারে ঘেঁষে দাঁড়িয়ে রয়েছে, যার জন্য পুরোটা দেখা যাচ্ছে না ওকে। ঠিক অর্ধেকটা দৃশ্যমান হচ্ছে বিলুর কাছে। বিলু এতটাই মোহাচ্ছন্ন হয়ে গিয়েছিল যে মিনিট খানেক এক দৃষ্টে তাকিয়ে রইল আয়নার মেয়েটির দিকে। হঠাৎ মেয়েটা খিলখিল করে হেসে উঠে বলল, কি গো, তুমি অমন করে কি দেখছো? বিলু কেমন মন্ত্রমুগ্ধের মতো বলে ওঠে, তোমাকে। কি সুন্দর তুমি! কিন্তু লুকিয়ে দাঁড়িয়ে কেন? বেরিয়ে এসো, পুরোটা দেখি তোমায়। তোমার সুন্দর মুখটা দেখতে যে ইচ্ছে করছে বড্ড। আবার হেসে ওঠে মেয়েটা। দেখবে দেখবে, একটু দেখতে পেয়ে হচ্ছে না, পুরোটা দেখা চাই। আচ্ছা আগে বলো তো, এতদিন পর তুমি হঠাৎ এই ঘরে ঢুকলে কেন? বিলু বলল, তোমার গান শুনে। কি সুন্দর সুর তোমার গলায়। মেয়েটার মুখের হাসি মিলিয়ে গেল। ও, গান শুনে? হ্যাঁ। তোমার নাম কি? কি করো তুমি? আমার নাম সৃজা। আর করি বলতে অপেক্ষা করি। অপেক্ষা? কার অপেক্ষা? কিসের অপেক্ষা? বড় বেশি প্রশ্ন করো তুমি। আচ্ছা আচ্ছা, মাফ করো। তোমাকে দেখে আমি যে কি বলছি কি করছি বুঝতেই পারছি না। মানে রেগে যেও না সৃজা, প্লিজ। না না, রাগ আমার কোনো কালেই নেই। সেই তো, তোমার মতন এমন সুন্দরী মেয়ের রাগী হবার কথাও না। এইভাবেই চলতে থাকে বিলু আর সৃজার কথোপকথন। প্রায় ঘন্টা দুয়েক কেটে যায়। হঠাৎ সৃজা বলে, না যাই, এবার কষ্ট হচ্ছে, আর বেশিক্ষণ থাকতে পারবো না। কষ্ট? কষ্ট কিসে? আরো একটু থাকো না প্লিজ। বিলুর প্রশ্নের উত্তর না দিয়েই সৃজা চলে যায়। সৃজার প্রতিবিম্ব চলে যায়, কিন্তু বিলুর মাথা মন সব জুড়ে সে তখনও বিরাজমান। এরপর দুদিন একই সময় একই জায়গায় সৃজা আর বিলুর গল্প চলে ঘন্টার পর ঘন্টা। বিলু ওর সব কথাই সৃজাকে বলে।
কিন্তু সৃজার কথা সেভাবে জানা হয় না ওর। আজকে সে ভেবেই এসেছিল যে আজ ও বেশি কিছু বলবে না, শুধু শুনবে সৃজার কথা। আজকে ও সৃজাকে পুরোটা দেখেই ছাড়বে। কিন্তু ও আসছে না কেন? কালকে তো এতক্ষণ অপেক্ষা করতে হয়নি। গতকাল কি তবে কিছু ভুল বলেছে সে? বিলু ভাবল কালকে কি কি কথা হয়েছিল। কালকে সৃজা ওকে জিজ্ঞেস করেছিল ও পরিবারের কাকে সব থেকে বেশি ভালোবাসে। বিলু কিছু চিন্তা না করেই বলে দেয় সে মামাকে খুব ভালোবাসে। মামার মতো মানুষ আর হয় না। এত নামি একজন কেমিস্ট্রির অধ্যাপক, দেশ বিদেশ থেকে নানান জায়গায় কনফারেন্সে ডাক পড়ে তার। তাছাড়া বিলুকেও তো কত ভালোবাসে মামা। এই তো এত ভালো একটা ফোন কিনে দিল সেদিনই। তাছাড়া মামা যুগের সঙ্গে তাল মিলিয়েও চলে, বলেই দিয়েছে সব সময় বইতে মুখ গুজে বসে থাকলে হবে না। টিভি দেখো, সিনেমা দেখো, বন্ধুদের সঙ্গে আড্ডা দাও, কিন্তু দিনের শেষে প্রতিষ্ঠিত হওয়ার স্বপ্ন আর তাকে সফল করার সঠিক পদক্ষেপ নিয়ে তবেই ঘুমোতে যাওয়া উচিত। বিলু মামার সব কথা শোনে, তাই 11-এ ওঠার পরদিন থেকেই রোজ রাতে খুব মন দিয়ে পড়াশুনো করেও। ভালো রেজাল্ট করে মামার মুখ উজ্জ্বল করবেও। বিলুর খেয়াল হলো এটাই ছিল সৃজার সাথে কালকের শেষ কথোপকথন। ওর কথা শেষ হতেই সৃজা সাথে সাথেই চলে গেছিল, বিলুকে কিছু না বলেই। চলে গেছিল ঠিক না, বলা ভালো ওর প্রতিচ্ছবি উধাও হয়ে গিয়েছিল। কিন্তু আজকে আর আসছে না কেন? ভেতর থেকে একটা কান্না যেন তলা পাকিয়ে উঠল বিলুর গলার কাছটায়। আয়নার দিকে এক দৃষ্টে তাকিয়ে সে বলে উঠল, সৃজা প্লিজ প্লিজ একবার এসো, আমি যে আর পারছি না। কালকেই বাড়ি চলে যাব আমি, মাও আসবে আজকে। প্লিজ এসো সৃজা, প্লিজ। কথা বলতে বলতে খানিক ফুঁপিয়ে উঠল বিলু। কালই চলে যাবে তুমি? এসেছো সৃজা, তুমি তুমি এসেছো? হ্যাঁ, বলো কি বলবে? সৃজা, আমি যে তোমায় বড্ড ভালোবেসে ফেলেছি, আমায় কালকেই চলে যেতে হবে। তুমি কি অপেক্ষা করবে আমার জন্য? একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে সৃজা। অপেক্ষা? অপেক্ষায় তো করছি গত 20 বছর ধরে। মানে? তোমায় দেখে তো আমার বয়সী মনে হয়। কি বলতে চাইছো তুমি? আচ্ছা বিলু, তোমার একবারও মনে হয়নি যাকে তুমি আয়নার ভেতরে দেখতে পাও একবার পেছনে ফিরে দেখি সে আদৌ আছে কিনা? কি বলছো তুমি? আমার সব কেমন গুলিয়ে যাচ্ছে। তবে হ্যাঁ, তোমাকে তো আমি কখনো এই আয়নার বাইরে দেখিনি, আর সত্যি আমার মাথাতেও আসেনি। তোমার দিকে চেয়ে চেয়ে যেন আমার সব সময় শেষ হয়ে যাবে। আমার মনে হয় আমি তোমাকে ভালোবেসে ফেলেছি সৃজা। হ্যাঁ, তোমাকে আমি সত্যি বড্ড ভালোবাসি সৃজা, সত্যি। এবার যেন সৃজার হাসির শব্দে সারা ঘরটা গম গম করে উঠল, যেন সে হাসির তীব্রতা আর একটু বেশি হলেই সুদৃশ্য আয়নার কাঁচটা ফেটে যাবে। উফ, হাসছো তুমি? আমার মাথাটা যে ফেটে যাচ্ছে যন্ত্রণায়। কিচ্ছু হবে না ওতে তোমার। তুমি আমার কথা জানতে চাইছিলে না আজকে? শুনবে না আমার কথা? হ্যাঁ, শুনবো, সব শুনবো। তার আগে আমার মাথা ব্যথাটা ঠিক করে দাও প্লিজ। বিলু মাথাটা 2 হাতে চেপে বসে পড়ে। সৃজা বলে, এই দিকে তাকাও বিলু, তাকাও এই আয়নার দিকে, তাকাও। প্রচন্ড যন্ত্রণার মধ্যেও বিলু বিস্ফারিত চোখে তাকায় আয়নাটার দিকে। সমস্ত ঘটনা যেন বায়োস্কোপের মতো বিলুর চোখের সামনে ঘটে চলে। একতলার বৈঠকখানা, দাদু বসে আছে সোফায়, কিন্তু চুলগুলো কালো আর চামড়াও কুচকোনো নয়। ওই যে দিদা দাঁড়িয়ে আছে পাশে, আর দিদার পেছনে ক্যালেন্ডার ঝুলছে। 2002। ও, তার মানে আজ থেকে 20 বছর আগে। কিন্তু ওই মহিলাটি কে? আরে,
ওনার পাশে ওটা সৃজা না? বিলু ভালো করে দেখার আগেই মহিলাটি ডুকরে কেঁদে ওঠে। বাঁচান দাদা, প্লিজ। আপনি না দেখলে সৃজাকে নিয়ে আমাকে যে রাস্তায় দাঁড়াতে হবে। দাদুর মুখটাও কেমন যেন বিষণ্ণ, দিদার চোখ দিয়েও জল ঝরছে। দাদু বলে, সুহাসকে আমি অনেকবার বলেছিলাম, তুই এবার একটু সংসারে মন দে। শুনলো না। মদের নেশা মানুষকে শেষ করে দেয়। তাছাড়া মদ যখন খেয়েই ছিল তখন গাড়িটা তো ড্রাইভারকে চালাতে দিলেই হতো। যাকে, তুমি চিন্তা করো না চন্দ্রা, তোমরা আজ থেকে এখানেই থাকবে। সৃজা মায়ের সব দায়িত্ব আমার। আজ থেকে আমার 2 মেয়ে আর 1 ছেলে। ভদ্রমহিলা এবার চোখের জল মুছতে মুছতে বললেন, আপনি আমাদের বাঁচালেন দাদা। আপনার এই উপকার আমি জীবনে ভুলব না। ঠিক আছে, ঠিক আছে, কেঁদো না। তোমরা আজ থেকে ওই 2 তলার শেষের ঘরটায় থাকবে। যা মা, যা ওপরে যা। ওই একটা ঘর ছেড়ে তোর রিনি দিদির ঘর, একা লাগলে ওর কাছে যাস। রিনি, রিনি, একবার শুনে যা না মা। একটা 18-19 বছরের মেয়ে উপরের সিঁড়ি দিয়ে নিচে নেমে এলো। রিনি নামটা শুনেই বিলু বুঝল ওটা ওর মা। বাড়ির অ্যালবামে মায়ের পুরনো ছবির সাথে হুবহু মিল আছে। মা হাত ধরে নিয়ে যাচ্ছে সৃজাকে। দরজা দিয়ে এবার পিঠে ব্যাগ নিয়ে সুন্দর দেখতে 2 ছেলে ঢুকে এলো। দুজনেরই প্রায় বয়স 20-21 হবে। একজন যেন ঠিক বিলুর যমজ। বিলুর খেয়াল হলো দিদা সবসময় ওকে বলে বিলু একদম ওর মামার মতন দেখতে। তাহলে ওইটা ওর মামা? হ্যাঁ, ঠিকই ধরেছে সে। হয়তো দাদু ডাকছে। কৌশিক, শোনো, তোমার সাথে আমার কিছু দরকারি কথা আছে। মামার সঙ্গের ছেলেটিকে দাদু বলে, পড়াশোনা হলো রোহিত? বাড়ি যাবে তো? হ্যাঁ কাকু, এই বেরোবো। আসি কৌশিক, কাল দেখা হবে। রোহিত বেরিয়ে গেলে দাদু বলে, আচ্ছা, সুহাসকে মনে আছে তোমার? হ্যাঁ হ্যাঁ, সুহাস কাকা, মানে তোমার কলকাতার কলেজের বন্ধু। ঠিকই ধরেছ। ওই কয়েকদিন আগে একটা গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে। তোমার চন্দ্রা কাকিমা আর সৃজাকে ওর ভাইরা তাড়িয়ে দিয়েছে। ওরা আজকে থেকে এ বাড়িতেই থাকবে। 2 তলায় তোমার পড়ার ঘরের পাশের ঘরটায় ওরা থাকবে। হ্যাঁ, দেখো দেখো যেন ওদের কোনো অসুবিধা না হয়। মামার মুখে যেন খুশির ঝিলিক খেলে যায় এক মুহূর্তের জন্য। ঠিক আছে বাবা, তুমি কোনো চিন্তা করো না বলে মামা ওপরে উঠে যায়। সৃজার গলার স্বরে ঘোর কাটে বিলুর। কি উত্তর পাচ্ছ তোমার প্রশ্নের? মাথায় যে অসহ্য যন্ত্রণা করছে সৃজা, আমি আর কিচ্ছু জানতে চাই না। আমি বাড়ি যাব, আমায় যেতে দাও। ভয়ঙ্কর শব্দে হেসে উঠল সৃজা। কেন, তুমি নাকি আমাকে ভালোবেসে ফেলেছ? এত সহজে ছেড়ে চলে যাবে? অবশ্য তুমি তারই তো ভাগ্নে, আলাদা হবেই বা কি করে? মানে কি বলতে চাইছো তুমি? আবার মাথাটা যেন ছিঁড়ে যাচ্ছে বিলুর। আয়নায় আবারও ফুটে উঠছে মামার বাড়ি, সৃজাদের ঘর। কিন্তু এ কি, মামাকে জড়িয়ে ধরে কাঁদছে সৃজা। আমি এখন কি করব কৌশিকদা? মা এভাবে আমাকে একা রেখে চলে গেল। আমি একা বাঁচবো কি করে?
তোর পাগলি, কে বলেছে তুই একা? আমি তো আছি, আর সারা জীবন থাকবো। সত্যি সত্যি বলছো তুমি? হ্যাঁ রে, একবার এই কলেজটা শেষ হোক, তারপরেই বিয়ে করব আমরা। সৃজার কান্না থেমে যায়। মামা উঠে এসে দরজাটা বন্ধ করে দেয়। ভেতরে যে কি হচ্ছে সেটা বোঝার মতো যথেষ্ট বয়স হয়েছে বিলুর। ওই তো মামা বেরিয়ে আসছে। সৃজা কেমন নিস্তেজ হয়ে চাদরে মোড়া বালিশের মতো। না, আর দেখবে না বিলু, কিছুতেই আর দেখবে না। হঠাৎ কানে বেজে ওঠে সৃজার কণ্ঠস্বর। তবে এবার সৃজার কণ্ঠস্বরে রাগ নেই, রয়েছে একটা মিনতি। আর একটু কষ্ট সহ্য করো। সবটা তোমার জানা দরকার। যে মানুষটিকে তুমি এত ভালোবাসো, শ্রদ্ধা করো, তার আসল চেহারাটা তোমার জানা উচিত। বিলু চোখ খোলে। সত্যিটা তাকে জানতেই হবে। বিলু দেখে দিনের পর দিন মামা সৃজার সাথে কখনো জোর করে, কখনো বিয়ে না করার ভয় দেখিয়ে। ছি, মামার এই রূপ বিলু ভাবতেও পারে না। হঠাৎ দেখল নিচের বৈঠকখানায় দাদু আর মামা বসে আছে। দাদু বলে, আর মাস দুয়েকের মধ্যেই তো তোমার কলেজ শেষ হবে, তারপর কি করবে ভাবছো? তুমি তো জানোই বাবা, আমি পড়াতে চাই, তাই কলেজ শেষ করে ইউনিভার্সিটি, তারপর পিএইচডি। হ্যাঁ, সেসব তো ঠিকই আছে, কিন্তু বিয়ে থাওয়া নিয়ে কি ভাবছো? নিজের পায়ে না দাঁড়িয়ে বিয়ে? দেখো, তুমি যে জীবনে প্রতিষ্ঠিত হবেই সে বিষয় আমার অন্তত কোনো সন্দেহ নেই। তবে আমার তোমাকে কিছু কথা বলবার আছে। কলকাতার বিখ্যাত উকিল আমার বন্ধু অঞ্জন মুখার্জি তার একমাত্র মেয়ের বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। ওনাদের তোমাকে খুব পছন্দ। ওনারা আমাদেরকে যেতে বলেছিলেন। এখন আমি তো আগে ওনাদের বাড়ি গিয়েছি বহুবার, ওনার স্ত্রী, মেয়ে সবাইকে চিনি। তাই আমি ওনাদেরকে আমাদের এই বাড়িতে একদিন আসতে বলবো ভাবছি। এ বিষয়ে তোমার কি মত? মামাকে কেমন অন্যমনস্ক লাগছে। আসলে কৌশিক চক্রবর্তী বুঝতে পারছেন যে কলকাতার বিখ্যাত উকিলের মেয়েকে ছেড়ে হাড় হাবাতে ভিখারি সৃজাকে বিয়ে করাটা নিছক বোকামি হবে। তাছাড়া ওদের বিয়েটা হলে বিশাল অঙ্কের টাকা ব্যয়ের জন্য তার বিদেশে পড়তে না যাওয়ার আশঙ্কাটুকুও হয়তো কেটে যাবে। মামা হঠাৎ বলে ওঠে, বাবা, আমি ছোটবেলা থেকে কোনোদিন তোমার কোনো কথার অবাধ্য হইনি, এবারেও হব না। তুমি যেটা ভালো বোঝো করো, আমি তাতেই রাজি। বিলু শিউরে ওঠে। ছি, মামা মামা এটা কিভাবে করতে পারল? যাকে ও ভগবানের মতো শ্রদ্ধা করে এসেছে এতদিন, সে সৃজাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এতগুলো দিন। ছি ছি। বিলু আর ভাবতে পারল না। ওর দু চোখ বেয়ে ফোঁটা ফোঁটা জল পড়তে লাগলো। সৃজার গলার আওয়াজে আবার যেন সম্বিত ফিরে পেল ও। এবারে ওর গলার স্বরও কেমন কান্না ভরা। দাঁড়াও বিলু, এখনই এত ভেঙে পড়লে হবে? তোমার যে আরো অনেক কিছু জানা বাকি আছে এখনো, অনেক কিছু। সৃজার কথাগুলো যেন আবহ সঙ্গীতের মতো ভেসে উঠল সারা ঘরে, আর আবার আয়নায় ভেসে উঠল একতলার বৈঠকখানা। মা, দিদা, দাদু সবাই বসে আছে করুণ মুখে। মামা বলে চলেছে, বাবা, আমি বলি কি, এত ভাবনা চিন্তার কোনো দরকার নেই। উকিলবাবুরা আসার আগেই সৃজাকে কলকাতায় কারো কাছে রেখে আসা হোক। ওখানে ওর চিকিৎসার সাথে সাথে পড়াশোনাটাও একসঙ্গে চলবে, আর আমাদেরকে উকিলবাবুর কোনো অযাচিত প্রশ্নের সম্মুখীন হতে হবে না। মা এবার বলল, আমি তো কিছুতেই বুঝতে পারছি না, দাদার বিয়ের কথা শুরু হতেই সৃজা এরকম পাগলামি কেন শুরু করে দিল? এতটা
এতটা হিংস্র হয়ে উঠেছে কেন? ওকে দেখে তো আমারই ভয় করছে রে দাদা। জানি না রে রিনি, আমিও তো কিছুই বুঝতে পারছি না। সেদিন ওর ঘরে গিয়ে বললাম কদিন পরে আমার বিয়ের কথা বলতে কলকাতা থেকে লোকজন আসবে, তুই ওদের জন্য একটু মিষ্টি বানিয়ে দিবি। কথাটা শেষ করার আগেই ও এমনভাবে স্টিলের স্কেলটা আমার দিকে ছুঁড়ে মারলো, এই দেখ মাথার বাঁ পাশটা, দাগটা এখনো মেলায়নি। ওকে ঘরে তালা বন্ধ করে রেখে দেওয়া ছাড়া আর কোনো উপায় তো দেখতে পাচ্ছি না। হঠাৎই দৃশ্যটা পাল্টে গিয়ে বিলু দেখল ওর মামা সিঁড়ি দিয়ে উপরে উঠছে দোতলায়। উঠেই সৃজার ঘরের তালাটা খুলল, আর ভিতরে ঢুকেই আবার দরজা বন্ধ করে দিল মামা। সৃজা, তুমি এসেছো কৌশিকদা? সেদিন তুমি যে বলে গেলে দুদিন কষ্ট করে একটু ঘরবন্দি থাকলেই কাকু কাকিমা আমাদের নিয়ে কথা বলবে, আমি আর পারছি না যে। তুমি কেন কিছুতেই আমাকে ওদের সাথে সামনাসামনি কথা বলতে দিচ্ছ না বলো তো? তোকে বারবার বলছি না বাবা এ বিয়ে কিছুতেই মেনে নেবে না। উল্টে তুই বললে সঙ্গে সঙ্গে আমাকে তোকে একসাথে ঘর ধাক্কা দিয়ে বের করে দেবে, সেটা কি ভালো হবে? কিন্তু কাকু তোমার বিয়ে অন্য কোথাও ঠিক করলে আমার কি হবে কৌশিকদা? আর তাছাড়া আমি আজ বুঝলাম যে আমি সম্ভবত কি কি হলো বল? আমি মা হতে চলেছি কৌশিকদা। বিলু দেখল মামার মুখে ক্ষণিকের জন্য একটা ভীতি ফুটে উঠেই খানিক বাদে সেটা মিলিয়ে গেল। মামা দুহাতে সৃজার মুখখানি ধরে চুম খেলো কপালে, বলল, বাহ, এ তো দারুণ খবর। শোন, আমার সব ভাবা হয়ে গিয়েছে। তোকে কালকে আমি একটা হোমে রেখে আসবো, তোর চিকিৎসা পড়াশোনা সব ওখান থেকেই চলবে। এরপর আমাদের সন্তান পৃথিবীতে এলে তখন দেখবি কিছুতেই আমাদের বিয়েটায় কেউ বাধা দিতে পারবে না। কিন্তু ততদিনে তোমার বিয়ে হয়ে গেলে? না রে বোকা মেয়ে, আমি বিয়েটা 1 বছর পিছোবো, আর ততদিনে সব ঠিক হয়ে যাবে। সৃজা মামাকে জড়িয়ে ধরে বলল, কথা দিচ্ছ তো কৌশিকদা? কথা দিচ্ছ তো? আমি কিন্তু অপেক্ষা করব। হ্যাঁ রে, কথা দিলাম তোকে, বেশি দিন তোকে অপেক্ষা করতে হবে না। একটু পরেই হঠাৎ সব বন্ধ হয়ে যায়। হঠাৎই আয়নার দিকে তাকিয়ে আর কিছু দেখতে পায় না বিলু। পুরো ঘুটঘুটে অন্ধকার। আয়নার কাঁচটায় একবার হাত বুলিয়ে মুছতে যায়ও, যেন একটা কালো প্রলেপ লেপে দেওয়া আয়নায়। হাত দিয়ে ঘষলে হয়তো সরে যাবে সেই আধার, কিন্তু কিছুই বদলায় না। হঠাৎ বিলুর খেয়াল হলো আয়নায় সে তো নিজেকেও দেখতে পাচ্ছে না। বুকটা যেন এবার ধড়াস করে উঠল। এতক্ষণে সম্বিত ফিরল ওর। গত কয়েকদিন ধরে ওর সাথে যা যা ঘটছে তা যে অলৌকিক, সেটা ও এবার বুঝতে পারছে যে সৃজা আদতে ওর বয়সী কোনো মেয়ে নয়। তার বয়সের সময়কাল যেন ওই মায়াবী আয়নার নিজস্ব বাঁধনে স্তব্ধ হয়ে গিয়েছে। নিজের মুখটা এদিক ওদিক নাড়িয়েও আয়নায় তার প্রতিবিম্ব কিছুতেই ভেসে উঠতে দেখল না বিলু। এবার একটু ভয় করতে লাগলো ওর। সৃজাকে ডাকতে গিয়েও পারল না, ওর গলা শুকিয়ে গিয়েছে। যদিও এটা মাথায় এলো যে সৃজা হয়তো ওর কোনো ক্ষতি করবে না, আর করবেই বা কেন? এত কিছু জানার পরেও সৃজার প্রতি বিলুর ভালো লাগা যেন একটুও কমেনি। যেটা বেড়েছে সেটা হলো ওর উপর হওয়া অন্যায়ের শাস্তি হওয়ার একটা অদম্য ইচ্ছে। ও যে সৃজাকে ভালোবেসে ফেলেছে, সৃজার কষ্ট দূর না করতে পারলে যেন বিলুর মনটাও কিরকম ভারী লাগছে। ঘরের মধ্যেও একটা জমাট বাঁধা অন্ধকার বিরাজ করছে এখন। বিকাল হয়ে সন্ধে হলো বলে জানলার কাঁচগুলো যেন বাইরে মিলিয়ে যাওয়া সূর্যাস্তের আলোটাকেও শুষে নিয়ে ঘরের ভেতরে আঁধার ঠেলে দিচ্ছে। কিছুটা ভয়ের সাথে এবার অভিমান হলো যেন বিলুর। এভাবে একা ফেলে চলে গেল কেন সৃজা? পুরো ঘটনাটা বলার আগেই হঠাৎই গুনগুন শব্দ ভেসে এলো ওর কানে।
বিলু বুঝতে পারল গানটা সৃজাই করছে, কিন্তু একটা আলাদা মাদকতা রয়েছে যেন সুরটায়। হৃদকম্পনটাও যেন একটু বেড়ে গেল বিলুর। কিছুটা শুনে যেন এবার আর বিলু সুরটা শুনতে পারল না। মনের মধ্যে একটা কষ্ট দানা বাঁধছে। কাঁদতে কাঁদতে বিলু বলল, সৃজা, সৃজা, মামা তোমাকে ঠকাচ্ছে। তুমি তুমি ফিরে এসো। আমি এতদিন একটা ভুল মানুষকে শ্রদ্ধা করেছি, ভালোবেসেছি। আমার ফিরে আসার পথ যে চিরকালের মতো বন্ধ হয়ে গেছে। কি বলছো তুমি? আর একটু কষ্ট সহ্য করো, আর একটু কষ্ট সহ্য করো, তুমি সব জানতে পারবে। বিলুর চোখের সামনে আবার ভেসে ওঠে দাদুর বাড়ি, অজস্র মালা দিয়ে সাজানো। বিলু বুঝল কারোর বিয়ে তাহলে, মামার। ওর মাকে দেখতে পেল বিলু। রিনির আজকে খুব আনন্দ। বিলু দেখল ওর মা রিনি ঢুকলো দাদার ঘরে। আলমারি খুলে কিছু একটা বের করতে গিয়ে হঠাৎ থেমে গেল সে। হাতে একটা বেশ বড় ফাইল। হয়তো ভাবলো ফাইলপত্র তো সব টেবিলে থাকে, এটা এখানে দাদার জামা কাপড়ের মধ্যে রাখা কেন? সেটা খুলে একটু অবাক হলো বিলুর মা। এতে তো সৃজার নাম লেখা। রিনি বুঝতে পারে এটাতে সৃজাকে যে হোমে রাখা হয়েছে তার কাগজপত্র আছে। কিন্তু একটা বিষয় তার খটকা লাগে। দাদা যে বলেছিল রিনিকে কলকাতায় রেখে এসেছে, কিন্তু এখানে যে ঠিকানা লেখা সেটা তো ওদের বাড়ির খুব কাছেই। মাসখানে কেটেও গেছে, এতদিনে নিশ্চয়ই ওর মানসিক অবস্থার উন্নতিও হয়েছে। আজকের দিনে ওকে বাড়ি নিয়ে আসতেই হবে। খানিক জোরেই যেন বলে উঠল, কাল তো দাদার বিয়ে, সৃজা থাকবে না। দাদাকে বললে দাদা তো বারণ করবে। না, চুপচাপ সৃজাকে নিয়ে আসতেই হবে, তাহলেই একসঙ্গে খুব মজা হবে। আর দেরি না করে সে ফোন করে হোমে। হোম থেকে ওর দাদা কৌশিকের বোন হিসেবে ওকে ঘরে ফিরিয়ে আনতে চায় বলে রিনি। অনেক চেষ্টা করে রিনি বোঝায় যে হেল্পারের কাছে ওর বিল পাঠিয়ে দিলেই তার পেমেন্ট করে দেবে কৌশিক বাবুই, ওরা যেন চিন্তা না করে। ফোনটা শেষ হতেই একটা অন্য দৃশ্য দেখতে পেল বিলু। আরে, এটা তো বাড়ির পেছনের দরজা। হয়তো দরজা দিয়ে কে ঢুকছে ওটা? বিলু স্পষ্ট দেখতে পেল সৃজা। খোলা চুলে সৃজাকে দেখতেও খুব সুন্দর লাগছে। ও লুকিয়ে ঢুকে গেল বাড়ির ভেতর। মামা স্নান সেরে একটু বিশ্রাম নেবে বলে তখন নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করতে উঠেছিল। ঘরে সৃজাকে দেখে ভূত দেখার মতো চমকে উঠল। একটু সময় নিয়ে হাত ধরে চাপা স্বরে বলল, তুই এখানে কি করছিস? ওপরে যা, তোর ঘরে, আমি এক্ষুনি আসছি। সৃজার চোখে মুখে একটা বিস্ময়, একটা ভয় আর রাগ মেশানো একটা ছাপ। সৃজা কিছু বলতে যাওয়ার আগেই বিলুর মামা আবার বলল, যেতে বললাম তো, তাড়াতাড়ি উপরে যা। সৃজার চোখের জল বাঁধ মানছে না, কিছু বলতে পারল না সে। দৌড়ে ঘর থেকে বেরিয়ে গেল। আবার অন্য দৃশ্য। সৃজা শেষের ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল। বিলুর চোখের সামনে ভেসে উঠল ঘরের ভেতরের দৃশ্য। অঝরে কাঁদছে সৃজা আর বলছে, কৌশিকদা, কিভাবে করতে পারলে তুমি এটা আমার সাথে? আমাকে যে তুমি কথা দিয়েছিলে বিয়েটা 1 বছর পিছিয়ে দেবে, আমি সেই অপেক্ষায় দিন গুনছিলাম, আর তুমি কাকে বিয়ে করছো? সত্যি করে বলো, সত্যি করে বলো, তুমি আমাকেই বিয়ে করবে? বলো কৌশিকদা। এই বিয়ে ঠিক হওয়াটা তোমার একটা নাটক, তাই না? হ্যাঁ, বলো বলো। বিলু দেখল মামা প্রচন্ড ঘামছে, কিন্তু কোনো উত্তর দিল না। সৃজা আরো কিছু বলছিল, কিন্তু মামা থাকলো না আর ঘরে বেশিক্ষণ। বরং হঠাৎই দরজা খুলে দিল ঘরে, আর তারপরই ঘরে ঢুকে এলো মামারই বন্ধু রোহিত সেন। ও
ওর হাতে একটা ছোট কাঁচের শিশি। হঠাৎই সে শিশিটা খুলে কিছু একটা তরল পদার্থ সৃজার দিকে ছুঁড়ে মারল। বিলু মুহূর্তের মধ্যেই বুঝতে পারল এটাতে অ্যাসিড। ভয়ে আঁতকে উঠল। মামা এতটা নৃশংস! এত কিছু দেখে ওর আগে কাঁপতে শুরু করলো। কিন্তু এইসব করতে মামা বা রোহিত কাকুর হাত কাঁপছে না একবারও। সৃজা চোখ বন্ধ করে ফেলেছিল ঠিকই, কিন্তু পদার্থটা ততক্ষণে ওর মুখে পড়ে গেছে। সে টাল সামলাতে না পেরে পড়ে গেল মেঝেতে। রোহিত কাকু এগিয়ে এসে শিশির সমস্ত অ্যাসিডটা এরপর ঢেলে দিল সৃজার মুখে। সৃজা যন্ত্রণায় চিৎকার করতে লাগলো। মামা গিয়ে ওর মুখ বন্ধ করতে জোর করল। যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাটিতে ছটফট করছে সে। এর পরের দৃশ্যগুলো আর দেখতে পারল না বিলু। সেখানেই সংজ্ঞা হারালো সে। আয়নাতে মুখ দেখবো না, না না। আয়নাতে মুখ দেখবো না, না না। হঠাৎ ঘুমটা ভেঙে গেল বিলুর। ধরফড়িয়ে উঠে বসল সে। এতক্ষণ মেঝেতে শুয়ে অজ্ঞান হয়েছিল সেটা বুঝতে বিন্দু মাত্র দেরি হলো না ওর। অন্ধকারে কিছুই দেখা যাচ্ছে না। সে শুয়ে আছে মামা বাড়ির বন্ধ ঘরটাতেই। হঠাৎই ওর সামনেই এই আয়নায় একটা মোমবাতি হাতে নিয়ে এগিয়ে আসতে দেখা গেল সৃজাকে। সেই আলোতে ওর মুখের দিকে তাকাতেই বিলুর বুকটা ধক করে উঠল। ওহ, কি ভয়ঙ্কর লাগছে সৃজার মুখটা। না, বিলু আর পারছে না। দুহাতে মাথাটা চেপে চিৎকার করে উঠল। না 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 না, আমি এই নৃশংসতা আর দেখতে পাচ্ছি না। সৃজা, সৃজা, আমায় মুক্তি দাও, আমায় মুক্তি দাও, আমায় মুক্তি দাও, আমায় মুক্তি দাও। মুক্তি? মুক্তি পাওয়া কি এতই সোজা? আমারও যে মুক্তি পাওয়া হলো না বিলু। এবার আয়নার ভেতরে সৃজা সোজাসুজি দাঁড়ালো। মুখের একদিক ঝলসানো আর দুচোখ বেয়ে জল পড়ছে। আর মুখের যে পাশটায় সম্ভবত মামারই ল্যাবরেটরির অ্যাসিডটা ফেলেছে রোহিত সেন, সেই অংশটা দেখে গা গুলিয়ে উঠল বিলুর। কিছুটা সময় যেতে মনে পড়ল বিলুর এতক্ষণ ঘোরের মধ্যে যে গানের সুরটা শুনছিল সে, সেটাই গুনগুন করে সৃজা গাইছিল কদিন আগেই। আরতি মুখোপাধ্যায়ের গাওয়া একটা আধুনিক গান, আয়নাতে মুখ দেখব না। কি অদ্ভুতভাবে মিলে গেছে সৃজার সঙ্গে। সত্যি তো, এই মুখ নিয়ে আয়নায় কিভাবে দেখবে সে? সৃজা আরো এগিয়ে এসে মুখের ডান দিকটা আয়নার বাইরে রেখে দাঁড়ালো। ওর মুখের পোড়া দাগগুলো এবার লুকিয়ে গেছে। এবার সে বলল, তুমি চাও না? তুমি চাও না আমার মুক্তি হোক? চাও তো? তাহলে এখান থেকে বেরিয়ে দেখবে সবাই তোমার খোঁজ করছে, এমনকি তোমার মামাও। নিচে নেমে সবাইকে জানিও যে তুমি কোন ঘরে ছিলে, আর ঘরের দরজাটা খোলা রেখেই বেরিয়ে যাও। কথাটার পরই সৃজা যেন হঠাৎই পুরোপুরি ওর সামনে থেকে নিরুদ্দেশ হয়ে যায়। ঘরে আবার নেমে আসে এক নৈশব্দ এবং মিশকালো অন্ধকার। একটা ঝিম ধরা ভাব যেন ওর মধ্যে। মাথার ভারটা এখনো সাধারণের থেকে অনেকটা বেশি, যে কারণে উঠে দাঁড়াতে একটু কষ্টই হলো বিলুর। ঘর থেকে বেরিয়ে দরজাটা একটু টেনে বন্ধ করে নিচে নেমে এলো আবার। বুঝতে পারল যে মামার ঘরে সম্ভবত একটা সভা বসে গিয়েছে। কয়েক মুহূর্ত দরজার বাইরে দাঁড়িয়ে থেকেই বিলু বুঝল সেটা ওকে নিয়েই। সবাইকে চমকে দিয়ে ঘরে ঢুকে বিলু বলে উঠল, আমি ওই ওপরের শেষের ঘরে, যেখানে একটা বড় আয়না আছে, সেখানে আজ সারাটা দুপুর কাটিয়েছি। আর
আমার সঙ্গে যার দেখা হয়েছিল তার নাম সৃজা। শেষ কথাটা ইচ্ছে করেই মামার দিকে চেয়ে বলল বিলু। নিজের মধ্যে একটা আশ্চর্য মনোবল এসে গিয়েছে যেন। স্পষ্ট দেখতে পেল মামার চোখ কেমন জলজল করে উঠল। কিছু একটা বলতে গিয়ে খানিক থেমে যান মামা। কিছুটা আমতা আমতা করে বলেন, কি বলছো কি তুমি বিলু? সৃজা? হ্যাঁ, সে আমায় নিজেই বলল ওর নাম সৃজা। তুমি কি পাগল হয়ে গেছো? এত বছর ধরে ওই ঘর বন্ধ, ওখানে তুমি কাকে দেখতে পাবে? সবাই একে অপরের মুখ চাওয়াচাওয়ি করছে। বিলু ভালোই লক্ষ্য করলো সেটা। মামা আবারও বলে উঠল, আরে তোমরা দাঁড়াও তো, বিলু কি সব ভুল ভাল বলছে। আমি যাচ্ছি, আমি গিয়ে দেখে আসছি। কথাটা বলেই মামা উঠে দাঁড়িয়ে এগিয়ে এলো দরজার দিকে। ওরে শোন শোন বাবা, এভাবে যাস না। পিছন থেকে দিদা ডাকছিল, কিন্তু মামা সে কথা শুনল না। দরজা দিয়ে বেরিয়ে সোজা 3 তলায় চলে গেল। বিলু যেন প্রমাদ গুনল, ওর কি উপরে যাওয়া উচিত? কিন্তু সৃজা ওকে তো আর কিছু করতে বলেনি। কোনো ভাবনাকেই আর আমল দিল না বিলু। ঘরে এসে দিদার পাশে ধপ করে বসে পড়ল ও। বেশিক্ষণ সেখানে বসার সুযোগ পেল না যদিও। হঠাৎই উপর থেকে একটা সজোরে চিৎকার শোনা গেল। মামার গলার আওয়াজ, একটা আর্তনাদ যেটা এখনো শোনা যাচ্ছে। বাইরে বেরিয়ে সিঁড়ি দিয়ে দৌড়ে উপরে উঠে বিলু দেখল সেই ঘরের দরজা বন্ধ। জোরে ধাক্কা দিতেই সেটা খুলে গেল। ঘরের মধ্যে ঘুটঘুটে অন্ধকার, কিন্তু ভেতর থেকে মামার গোয়ানি শুনতে পাচ্ছে ও। শব্দটা ঠাহর করে ভেতরে ঢুকে বিলু ওর মামাকে আবিষ্কার করল সেই আয়নাটার সামনে। পকেট থেকে মোবাইলটা বের করে টর্চ জ্বালাতেই আয়নাটা দেখা গেল। মামা তখনও ঘুমাচ্ছে। মেঝের সেদিকে আলো ফেলতেই দেখা গেল পুকুরে মাটিতে শুয়ে মামা। ওকে দেখে বিলুর মুখেও একটা পৈশাচিক হাসি খেলে গেল। মামার নিজের হাতে ধরা রয়েছে একটা কাঁচের শিশির অংশ বিশেষ। তার ভেঙে যাওয়ার বাকি অংশটা মাটিতেই পড়ে রয়েছে। এবার মামার মুখের দিকে টর্চের আলো পড়তেই বিলু চমকে উঠল। এ কি করে সম্ভব? এ তো অবিশ্বাস্য। ব্যাপারটা দেখে বিলুর গা গুলিয়ে উঠল আবার। সে দেখল মামার সারা মুখে নিজেরই ল্যাবের অ্যাসিড পড়ে বিশ্রীভাবে ঝলসে গেছে প্রায় পুরোটাই। আরো খেয়াল করল সারা ঘরে এবার গমগম করছে একটা মেয়েলি কণ্ঠের সেই গুনগুন সুর, আয়নাতে মুখ দেখব না। শুনলেন আয়নাতে মুখ দেখব না। গল্পটি কেমন লাগলো আমাদের অবশ্যই জানান কমেন্ট বক্সে। রচনা আমি রূপসা, মূল ভাবনায় সুশ্রী, গল্প পাঠে শঙ্খ, সৃজার গলায় গান ও সৃজার চরিত্রে সুরুচি। ওর কণ্ঠে আরও অনেক গান শুনতে হলে ডেসক্রিপশন বক্সে দেওয়া ওর ইউটিউব চ্যানেলটি চেক করুন। বিলুর চরিত্রে সুশ্রী, কৌশিক অর্থাৎ মামা রাজশেখর, বিলুর দাদু শুভ্রজিৎ, সৃজার মা ও বিলুর দিদা অমৃতা, বিলুর মা অরুণিমা, মামার বন্ধু রোহিত সেন সুমিত, সূত্রধার আমি রূপসা। গল্পের জন্য উপযুক্ত সুন্দর পোস্টারটি এঁকেছে সৌরেন্দ্র। সাউন্ড ডিজাইন এবং সমগ্র পর্ব পরিচালনায় সুশ্রী। এরকম আরও গল্প শুনতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আমাদের চ্যানেলটি। সবাই ভালো থাকবেন আর শুনতে থাকুন কাউন্টলেস টেলস।